হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত অধ্যায় 6-এর 1 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো মূলত এই চ্যাপ্টার নাম হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি। আমরা হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা লাভ করব। যে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখবো আমরা একটু জেনে নিই। যে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা লাভ করবো, ত্রিকোণমিতিক অনুপাত কি জিনিস সে সম্পর্কে ধারণা লাভ করব। বিভিন্ন রকমের ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে বের করে, উন্নতি আর অবনতি কোণ কি জিনিস, দূরত্ব এবং উচ্চতা বিষয়ক কিছু সমস্যার সমাধান মানে কোশ্চেন আমরা সলভ করবো। তো আমরা একটু নিচে যাই, আমরা এখানে কি বলছে আমরা একটু দেখি। যে পরিমাপের ত্রিকোণমিতি, যে একটা গল্প দিয়ে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে ধরো কোন এক বিকালে অভি, মিতা ও রিনা গাছের ছায়ায় বসে শ্রেণীর পড়া নিয়ে আলোচনা করছিল। ভালো কথা। তো মিতা অভিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি এই গাছের উচ্চতা বলতে পারবা? অভি বলল, হ্যাঁ, এখন আমি গাছে উঠে এর উচ্চতা মেপে দিচ্ছি। রিনার সাথে সাথে বলল, না না, তুমি গাছে উঠতে পারবা না, গাছে না উঠেই কিভাবে উচ্চতা মাপা যায়, এসো তা বের করার একটা চেষ্টা করি আমরা। তো মিতা বলল, গাছের একটা ছায়া পড়ছে, দেখো। দেখো তো ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কিনা। যেমন এখানে হচ্ছে একটা গাছ দেওয়া হয়েছে, দেখেন যে গাছের ছায়া কিন্তু সবসময় ভূমিতে কিন্তু পড়ে, এটা আপনারা মনে রাখবেন যে ছায়াটা দেওয়া আছে। তো অভি বলল, আসলে ছায়াটা গাছের সাথে সমকোণে অবস্থান করতেছে, মানে 90 ডিগ্রিতে অবস্থান করতেছে। এই যে গাছের ছায়াটা হচ্ছে এই যে গাছের সাথে 90 ডিগ্রিতে, এই যে 90 ডিগ্রিতে অবস্থান করতেছে। তো তাহলে ছায়ার প্রান্ত বিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুতে একটা রেখা কল্পনা করলে, কি বলছে, ছায়ার প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু কি, প্রান্ত বিন্দু হচ্ছে প্রারম্ভিক বিন্দু বলা হচ্ছে কোনো কিছুর শুরুর বিন্দু, আর শেষ বিন্দুকে বলা হয় প্রারম্ভিক, এই যে প্রান্ত বিন্দু, সরি প্রারম্ভিক না, প্রান্ত বিন্দু বলা হয়। তো এই প্রান্ত বিন্দু থেকে বলতেছে গাছের শীর্ষবিন্দু হচ্ছে একদম মাথার চূড়াটা। তো এই রেখাটা যদি আমরা কল্পনা করে আঁকি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। তো এই যে প্রান্তবিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুতে যদি একটা রেখা কল্পনা করি তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। এটি কি কোনো কাজে লাগাতে পারে? রিনা বলল, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যেতে পারে। মিতা বলল, পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার করে আমরা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কিন্তু তার তৃতীয় বাহুটা কিন্তু বের করে ফেলতে পারি। এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তো এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ভূমি পরিমাপ করা যাবে, তাই না? দেখেন তো, যে আমরা চাইলে কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত তার ছায়াটা মাপতে পারি। কিন্তু অতিভুজের দৈর্ঘ্য মাপতে না পারলে তো আর গাছের উচ্চতা বের করা যাবে না। সুতরাং আমাদের নিশ্চয়ই নতুন কোন সূত্রের সন্ধান করতে হবে। চলো আগামীকাল গণিত শিক্ষকের সাথে বিষয়টা আলোচনা করি এবং দেখি নতুন কিছু খুঁজে পাওয়া যায় কিনা। তো পরের দিন গণিত শিক্ষককে অভি জিজ্ঞাসা করলো, স্যার, আমরা গাছে না উঠেও কি গাছের উচ্চতা মাপতে পারি? তখন শিক্ষক বলেন, হ্যাঁ তোমরা পারো। তোমরা ত্রিকোণমিতির কয়েকটা ক্লাস মনোযোগ দিয়ে করো, তাহলেই পরবর্তীতে তোমাদের এই সমস্যাটা সমাধান করতে পারবা। তো আসো আমরা দেখি যে ত্রিকোণমিতি একটা ধারণা লাভ করে ত্রিকোণমিতি জিনিসটা আসলে কি, এটা কেন ব্যবহার করা হয়। তো পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের হিসাব নিকাশের জন্য। তো সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে একটা বিশেষ সম্পর্ক তোমরা আগের শ্রেণীতে কিন্তু খুঁজে পাইছিলা, আর তা হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাকেই কিন্তু বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সাপোজ আমি এটার নাম দিলাম এ বি সি। সবসময় মনে রাখবেন যে লম্ব আকারে যে বাহুটা থাকে এখানে কিন্তু মূলত সমকোণটা অবস্থান করে, যেটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির অপোজিটে কোন বাহুটা? এসি বাহুটা। এসি বাহুটা সবসময় হচ্ছে তার অতিভুজ। এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে অতিভুজ কোনটা চিনতে হলে আমাকে কি করতে হবে, সমকোণের অপোজিট বাহুটাই কিন্তু তার অতিভুজ। ঠিক আছে। তারপর নিচেরটাকে বলা হয় হচ্ছে ভূমি। কোন একটা সমকোণী ত্রিভুজের নিচেরটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে গিয়ে লম্ব। ঠিক আছে। তো এদের আবার কিছু নাম আছে, লম্বকে আবার বলা হয় বিপরীত বাহু, ভূমিকে বলা হয় কিন্তু সন্নিহিত বাহু, আমরা সামনে দেখবো। তো পিথাগোরাস কি বলতেছে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি অতিভুজকে বর্গ করব, তার মানে কি, এসি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা বাহুর যোগফলের বর্গ, তার মানে হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাই হচ্ছে মূলত পিথাগোরাসের সূত্র, যে আমি অতিভুজকে বর্গ করলে বাকি দুইটা বাহুর সমষ্টির বর্গের সমান। তো সম্পর্কটা তৈরি হচ্ছিল শুধু বাহুর মাধ্যমে, কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটা বাহু এবং তিনটা কোণই কিন্তু আছে। বাহু এবং কোণ ব্যবহার করে কিন্তু বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায়, এবং সেটা বাস্তব জীবনে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি।
ত্রিভুজের কোণ এবং বাহুর অনুপাত ব্যবহার করে প্রাচীনকালেও কিন্তু মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করছে। যেমন গাছে না উঠেও কিন্তু কিভাবে গাছের উচ্চতা মাপা যায়, নদীর এক তীরে দাঁড়িয়ে কিভাবে নদীর প্রস্থ মাপা যায়, এসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি নামের একটা জগৎ সৃষ্টি হয়েছে ম্যাথমেটিক্সে, যেটা হচ্ছে একটা আলাদা একটা শাখা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাই কথাটার অর্থ হচ্ছে, এটা হচ্ছে গ্রিক শব্দ থেকে আগত। ট্রাই কথার অর্থ হচ্ছে তিন, গণ মানে হচ্ছে তার ধার বা বাহু, আর মেট্রন মানে হচ্ছে তার পরিমাপ। তাহলে তিন বাহুর পরিমাপ বের করার পদ্ধতিটাই হচ্ছে মূলত ট্রাইগোনোমেট্রি, এবং সেখানে আমরা অবশ্যই কোন একটা কোণের সাহায্য নিয়ে ওই বাহুগুলো বের করব। তো মিশরীয় ভূমি জরিপ এবং প্রকৌশল মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কাজে ত্রিকোণমিতি ব্যবহার করতে বলে ধারণা করা হয়। ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান সহ গণিতের বিভিন্ন শাখায় কিন্তু ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। তো এবার হচ্ছে আমরা জানবো হচ্ছে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু এবং কোণের পরিচিতি। আমি অলরেডি তোমাদেরকে কিন্তু জানাই দিছি যে কোনটাকে কোন বাহুর নাম কি কি। তো এখানে তাও ডিটেলসে বলে দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের, এই যে সমকোণের অপোজিটে যে থাকে সেটা হচ্ছে তার অতিভুজ। ঠিক আছে। আর বাকি যে সূক্ষ্মকোণ দুটো থাকে, এটা সূক্ষ্মকোণের সাপেক্ষে কিন্তু বাহুগুলো পরবর্তীতে চেঞ্জ হয়। তো সূক্ষ্মকোণ দুইটা উভয় কিন্তু অতিভুজ সংলগ্ন, সংলগ্ন মানে পাশাপাশি। তো অতিভুজ সংলগ্ন বাহু দুইটার একটা হচ্ছে ভূমি, আর একটাকে বলা হয় উচ্চতা বা লম্ব। তো ভূসমান্তরালে যে বাহুটা থাকে সেটাকে কিন্তু ভূমি বলে। ভূসমান্তরাল মানে হচ্ছে এই যে, ঠিক আছে, এটা একটা সমান্তরাল রেখার মতো। ভূসমান্তরাল রেখা হচ্ছে ভূমি, এবং ভূসমান্তরালের সাথে উলম্ব ভাবে যে বাহুটা থাকে, উলম্ব মানে কি, লম্ব ভাবে যে বাহুটা থাকে সেটা কিন্তু তার উচ্চতা। আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু। কিন্তু খেয়াল রাখবা যে ত্রিভুজটাকে ঘুরিয়ে লম্বকে ভূসমান্তরালে নিয়ে আসলে কিন্তু আমরা তাকেই ভূমি ধরবো এবং অন্যটিকে উচ্চতা ধরবো। এখন যদি আমি এই ছবিটাকে ঘুরাই ফেলি, ছবিটাকে যদি এভাবে আঁকি, তাহলেও কিন্তু আমরা নিচেরটাকে বাহু ধরবো, এটাকে কিন্তু কি ধরবো, বিপরীত বাহু ধরবো। ঠিক আছে। তো এটা হচ্ছে এভাবে। আর আমি যদি উল্টা ভাবে আঁকি, উল্টা ভাবে আঁকলে কি হবে, যে তখন ভূমি কিন্তু এটা হবে, লম্ব কিন্তু এটা হবে। ঠিক আছে, একই হবে। তো ফলে ত্রিভুজের ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের কিন্তু পরিবর্তন হয়। যে আমরা জানি যে ত্রিভুজ, এক একটা ত্রিভুজের অবস্থানের ভিন্নতার কারণে আমাদের কিন্তু এই বাহুগুলোর পরিমাণ কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এটা আমাদের কাজের জন্য একটা সমস্যা। ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে নিলে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা অবশ্যই এই বাহুগুলো তখনই ডিফাইন করতে পারবো যখন আমরা একটা কোণকে ধরে নিব। ধরো ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতেছে, যে একটা কোণের সাপেক্ষে আমি বাহুগুলোর নাম দিব, আগে থেকে ফিক্স করে দিব না যেটা বিপরীত বাহু নাকি সন্নিহিত বাহু। তাহলে ভূমিকে আমরা বলবো সন্নিহিত বাহু, আর উচ্চতাকে বলবো আমরা এখন বিপরীত বাহু। তো জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ, এই যে বড় হাতের বর্ণ আমরা এ, বি আর সি বলে, এগুলাকে কিন্তু বলা হয় শীর্ষবিন্দু। ঠিক আছে। আর ছোট হাতের যে বর্ণগুলো ইউজ করি, এগুলো হচ্ছে বাহুর ক্ষেত্রে ইউজ করি। আরেকটা জিনিস মনে রাখবেন যে, দেখেন বড় হাতের এর অপোজিটের বাহুটার নাম কি, ছোট হাতের এ। আবার বি শীর্ষবিন্দুর অপোজিটের বাহুটার নাম হচ্ছে ছোট হাতের বি। সি শীর্ষবিন্দুটার অপোজিট হচ্ছে সি। এভাবে কিন্তু মূলত ত্রিভুজের নামকরণটা করা হয় সুন্দরভাবে। তো এখানে কথাটা বলা হয়েছে যে বিপরীত দিকে মূলত অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে। আর কোণের ক্ষেত্রে আমরা যখন কোন একটা কোণ ধরবো, যেমন দেখেন এখানে কিন্তু ওরা একটা থেটা কোণ ধরছে, তাই না? আমরা যখন ত্রিকোণমিতিতে কোন একটা কোণ ধরবো, সেটার প্রকাশ পদ্ধতির নাম দিব আমরা হচ্ছে থেটা। ঠিক আছে। আমরা চাইলে কিন্তু আলফাও ইউজ করতে পারি, বেটাও ইউজ করতে পারি, গামাও ইউজ করতে পারি, ডেল্টাও ইউজ করতে পারি, কিন্তু সর্বোপরি সবাই ইউজ করে হচ্ছে আপনার থিটা দিয়ে। ঠিক আছে। তো এখানে এই যে এবিসি কোণটাকে আমরা থেটা দ্বারা চিহ্নিত করছি। তো এই থেটা কোণের সাপেক্ষে আমি একটা বলে দিই যে থেটা কোণের সাপেক্ষে মনে রাখবেন, আমরা যেটাকে, যেই সূক্ষ্মকোণটাকে, মানে দেখেন সমকোণী ত্রিভুজের একটা তো 90 ডিগ্রি, অবশ্যই বাকি দুইটা তার সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট। তো 90 ডিগ্রি ছোট ধরেন আমি হচ্ছে থিটা এটাকে ধরছি। তো সবসময় মনে রাখবেন থিটা কোণের অপোজিটে যেই বাহুটা থাকে সেটাকে বলা হয় বিপরীত বাহু। ঠিক আছে। আর এটা অতিভুজ কিন্তু সবসময় ফিক্স থাকে। একটা সমকোণী ত্রিভুজের সমকোণের অপোজিটে যে থাকে অতিভুজ কিন্তু সবার ক্ষেত্রে ফিক্সড। আমি যতই চিত্র ঘুরাই না কেন, যতই চেঞ্জ করি না কেন, অতিভুজ কিন্তু ফিক্সড আকারেই থাকে একটা সমকোণী ত্রিভুজে। কিন্তু বাকি যে দুইটা বাহু আছে এরা কিন্তু ফ্লাকচুয়েট করে, মানে একটা আরেকটা সাফল করে। তো থেটা যদি আমি এখানে ধরি, তাহলে তার অপোজিটে যে বাহুটা হবে সেটা হবে তার বিপরীত বাহু, আর বাকি বাহুটা থাকবে সন্নিহিত বাহু। ঠিক তেমনি আমি যদি এখানে থেটাটা ধরি, তাহলে কিন্তু বিপরীত বাহু এখন হয়ে যাবে কি, ঠিক তার অপোজিটে যে আছে সে হবে এখন বিপরীত বাহু, আর এটা হয়ে যাবে ভূমি। ঠিক আছে। এই জিনিসটা আপনারা প্রথম দিকে কিন্তু খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, প্রথম দিকে ভুলও হতে পারে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, আমি থিটা ধরতেছি আসলে কোথায়, থিটার সাপেক্ষে কিন্তু আমি বাহুগুলার নামকরণ করব।
তো এখানে একটা ছোটখাটো একটা কাজ আছে, আমরা একটু দেখি যে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, ভালো কথা। তো এটা হচ্ছে ক নাম্বার চিত্র। এখানে ওরা বলে দিছে যে আমরা হচ্ছে সূক্ষ্মকোণ কোনটাকে ধরতেছি, থেটাকে ধরতেছি, এটাকে ধরতেছি। এখন আমাকে বলেন যে আমরা দেখতেছি এখানে একটা সমকোণের চিহ্ন দেওয়া আছে, তার মানে অবশ্যই এটা হচ্ছে 90 ডিগ্রি। এবং আমরা যে 90 ডিগ্রির অপোজিটে কোন বাহুটা থাকে, অবশ্যই অতিভুজ থাকে, এই জন্য অতিভুজের নিচে 17 দিছে। এখন আমাদের কাজ হচ্ছে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুটা বের করা। তা আমি কি বলছি, আমি বলছি যে থেটার অপোজিটে সবসময় কে থাকে, থেটার অপোজিটে সবসময় বিপরীত বাহু থাকে। তাহলে এখানে বিপরীত বাহুর ভ্যালু কত, 8। তাহলে আমরা এখানে সুন্দর মতো 8 বসাই দিব। আর বাকি যে বাহুটা থেকে অবশ্যই সেটা হবে সন্নিহিত বাহু, দ্যাট মিনস এটা হচ্ছে 15। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন আশা করি। পরেরটা আমরা একটু দেখি যে খ নাম্বার চিত্রে এবার আমরা থিটা ধরতেছি এটাকে। ঠিক আছে, আর আমি দেখতেছি অবশ্যই এখানে একটা সমকোণের চিহ্ন দেওয়া আছে, তার অপোজিটে যে থাকবে সেটা সবসময় অতিভুজ। তার মানে এখানে অতিভুজকে, অতিভুজ হচ্ছে পি, তাহলে অতিভুজের জায়গায় আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি। আর থেটা কোণ যেহেতু আমরা এটাকে ধরছি, থেটা কোণের অপোজিটে কোন বাহুটা আছে, থেটা কোণের অপোজিটে আমি দেখতেছি আর বাহুটা আছে, তাহলে এটাকেই বলতেছি আমরা বিপরীত বাহু। থেটার অপোজিটে যে বাহুটা থাকে সেটাই কিন্তু বিপরীত বাহু। আর যে বাহুটা নিয়ে আমরা কাজ করি নি, দুইটা বাহু নিয়ে কাজ করে ফেলছি, আর বাকি যে বাহুটা থাকে সেটাই অবশ্যই তার সন্নিহিত বাহু। ঠিক আছে, এবার গ নাম্বার চিত্রে যদি আমরা দেখি, আমাকে এবার কোণ দেওয়া আছে থেটা, তো থেটা কোণ কোথায় আমি একটু খুঁজে বের করি। থেটা কোণ এখানে। আমি এখানে দেখতেছি যে আমার একটা সমকোণ দেওয়া আছে, তার মানে ঠিক তার অপোজিটে অতিভুজ থাকবে। তাহলে অতিভুজ কত হবে, আমরা কি লিখতে পারবো, এখানে কোনো মান দেওয়া নেই, তার মানে আমরা পুরো বাহুটা লিখে দিব যে ই এফ হচ্ছে তার অতিভুজ, তাই না? তাহলে আমরা লিখে দিই ই এফ হচ্ছে অতিভুজ এই ত্রিভুজটার জন্য। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে বিপরীত বাহু। একদম সোজা, তাহলে থেটার অপোজিটে কোন বাহুটা আছে, থেটার অপোজিটে আছে হচ্ছে এই যে ই জি, এই বাহুটা কিন্তু আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলবো যে ই জি। ঠিক আছে, আর সন্নিহিত বাহু কোনটা, একটা বাহুই রয়ে গেছে যেটা হচ্ছে কি জিএফ, তাই না? এই জিএফটা আমরা লিখে দিই। ওকে, এটা গেল থেটা, থেটা কোণের সাপেক্ষে। এবার আমরা দেখবো হচ্ছে, এবার আমাদেরকে বলতেছে তুমি সূক্ষ্মকোণ ধরো হচ্ছে আলফাকে, এবার থেটা ধরা যাবে না। এবার ওরা বলতেছে তুমি আলফাকে ধরো। তাহলে আলফাকে যদি ধরি, আমি তো জানি অতিভুজ কিন্তু সেমই থাকবে, অতিভুজ ইএফ ইএফই রয়ে গেছে। কিন্তু এখন কিন্তু বিপরীত বাহু চেঞ্জ হয়ে যাবে, তার মানে আলফা কোণের অপোজিটে কে আছে, আলফা কোণের অপোজিটে এখন আছে জিএফ, তার মানে জিএফ হয়ে যাবে এখন হচ্ছে তার বিপরীত বাহু। এখানেই কিন্তু আপনাকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে আমি আসলে কোনটা কোনটা ধরতেছি, তার সাপেক্ষে কিন্তু বাহুগুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ই জি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে একটা জোড়ায় কাজ দেওয়া আছে, আপনারা দেখবেন যেখানে বলছে কি সমকোণী ত্রিভুজের অতিভুজ আর সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত। যে আমরা কয়েকটা অনুপাত বের করবো, এটা আপনারা একবার পড়ে দেখতে পারেন, না তো একটা ইম্পর্টেন্ট না আপনাদের পরীক্ষার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এখানে কিছু একটা একটা ইম্পর্টেন্ট কথা আছে, যেখানে বলছে যে 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 কোনো আকারের সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু আর অতিভুজের অন্তর্বর্তী কোণের মান যদি একই হয়, ওই সকল সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পারস্পরিকভাবে সমান হয়। তার মানে কি, আমি যদি একটা ছোট সাইজের একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আর একটা বড় সাইজের হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকি, আর একটা ধরেন মিডিয়াম ক্যাটাগরির একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এরকম অসংখ্য সমকোণী ত্রিভুজ কিন্তু আঁকা সম্ভব। তো তাদের অতিভুজ কোনটা, আমার অতিভুজ হচ্ছে কিন্তু এটা, তাই না? এটা হচ্ছে অতিভুজ, আর হচ্ছে আমাদের বলছে কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কোনটা, নর্মাল হচ্ছে এটা নিচেরটা। ঠিক আছে, তো অতিভুজ আর সন্নিহিত বাহু যদি এটা হয়ে থাকে, বড় ত্রিভুজের জন্য অতিভুজ এটা এবং সন্নিহিত বাহু সেম হবে, তাদের অনুপাত অনুপাত মানে হচ্ছে তাদেরকে ভাগ করলে যে মানটা আসবে সেটা এই ত্রিভুজের জন্য সেম আসবে, বড় ত্রিভুজের জন্য কিন্তু অনুপাতটা সেমই আসবে। কারণ হচ্ছে এখানে হচ্ছে এটা যদি 60 ডিগ্রি হয়, মানে এই যে অতিভুজ আর ভূমির মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, তাই না? এখানে কিন্তু সাইজ বড় ছোট ডাজেন্ট ম্যাটার। আপনার যদি কোণ সমান হয় তাহলে তার বাহুর অনুপাত গুলাও কিন্তু কি হবে, সমানই হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা দেখি কি বলছে, যে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ। যে আমরা এখন ত্রিকোণমিতির কয়েকটা অনুপাত সম্পর্কে ধারণা লাভ করব, যেমন হচ্ছে এই যে মেন হচ্ছে এই 6টা জিনিস আপনারা একদম ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ এগুলো কিন্তু এক একটা হচ্ছে সূত্র। যে সাইন থেটা মানে কি, সাইন থেটা মানে বিপরীত বাহুবায়ু অতিভুজ, কস থেটা মানে সন্নিহিত বায়ু অতিভুজ, টেন থেটা মানে বিপরীত বাহুবায়ু সন্নিহিত বাহু, এটাকে বলা হয় কসেক থেটা। কসেক থেটা হচ্ছে অতিভুজ বিপরীত বাহু, সেক থেটা হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু, কট থেটা হচ্ছে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। এই অনুপাতগুলোকে কিন্তু, এই 6টা যে দেখতেছেন এই 6টাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এবং সাধারণ ত্রিকোণমিতিক অনুপাতের নাম সংক্ষিপ্ত রূপে লেখা হয়ে থাকে, এদের কিন্তু পূর্ণ নাম আছে, যে আমরা যে শর্টকাটে লিখতেছি সাইন,
কস, ট্যান, কট, সেক, কসেক, তো এগুলার কিন্তু ফুল মিনিং আছে। তো এগুলা কিভাবে আসলো আমরা একটু দেখি, যে এখানে একটা পাশের চিত্র একটু ভালো মতো খেয়াল করেন, যে এখানে কিন্তু থেটা হচ্ছে এটা, ঠিক আছে। এই থেটা কোণের সাপেক্ষে সাইন থেটা হবে কি, সাইন থেটা হবে বিপরীত বাহু বাই অতিভুজ সূত্র। তাহলে এই থেটার বিপরীত বাহুকে আমি বলছি তার অপোজিটে যে থাকে, তাহলে এখানে অবশ্যই কি এসি, তার মানে এই জন্য এখানে লিখছে এসি। তারপর হচ্ছে অতিভুজ, অতিভুজকে অবশ্যই এটা, কারণ সমকোণের অপোজিটে আছে, এই জন্য বিসি। এরকম করে সবগুলা কিন্তু ফিল আপ করা হয়েছে। তো আরেকটা জিনিস আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দেখেন তো এটা, এই দুজনের মধ্যে পার্থক্য কি, এই দুজনের মধ্যে পার্থক্য কি, আর এই দুজনের মধ্যে পার্থক্য কি। এখানে বলতেছে সাইন থিটা মানে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, কিন্তু নিচের লাইনে বলতেছে অতিভুজ বাই বিপরীত বাহু, তাই না? তার মানে ঠিক সাইনের উল্টাই হচ্ছে কসেক। সাইনের যে মান আসে, ধরেন আপনার সাইন থিটার মান হচ্ছে 3/4, আপনি যদি এটাকে উল্টায় দেন 4/3 লেখেন, তাহলে কিন্তু সেটা আসবে কার মান, সেটা আসবে কিন্তু কসেকের মান। সেম গোস টু বাকিগুলোর জন্য, যেমন কসেকের উল্টা হচ্ছে সেক, টেনের উল্টা হচ্ছে কট, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, এটা আমরা সামনে একটু দেখবো এই ফর্মুলাগুলো। আপাতত এই ফর্মুলাগুলো, এই টেবিলটা আপনারা খুব মনোযোগ দিয়ে মুখস্থ করে বাসায় লিখে লিখে মনে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু পরবর্তী অঙ্কগুলো আপনারা বুঝতে পারবেন না। তো এখানে কিন্তু এই যে সাইনের ফুল মিনিং দেওয়া আছে, প্রত্যেকটার কিন্তু এক একটা ফুল মিনিং দেওয়া আছে, আপনাদের এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসলেও আসতে পারে, এটা আপনারা একবার দেখে যাবেন, ঠিক আছে। এবার আসেন কিছু জোড়ায় কাজ এখানে দেওয়া আছে। তো আমি একটু আগে বলছিলাম না যে সাইনের উল্টা হচ্ছে কসেক, তার মানে কি সাইন থেটা, সাইন থেটা ইকুয়াল টু আমরা বলতে পারি 1/কসেক থেটা, তাই না? ঠিক তেমনি উল্টাটাও কিন্তু লেখা সম্ভব, তাই না? আমি যদি এটাকে এভাবে লিখি যে কসেক থেটা, কসেক থেটা ইকুয়াল টু 1/সাইন থেটা, একজন আরেকজনের অপোজিট, তাহলে এটাও কিন্তু এক ধরনের সূত্র, যে এখানে যে কসেক থেটা মানে হচ্ছে 1/সাইন থেটা, তারপর ট্যান থেটা মানে হচ্ছে, এখানে কিন্তু আরেকটা সূত্র লেখা যায়, ট্যান থেটা মানে হচ্ছে 1/কট থেটা, তারপর সেক থেটা মানে হচ্ছে কি 1/কস থেটা, কারণ সেকের উল্টা হচ্ছে কস। তারপরে কট থেটা মানে কি, কট থেটা মানে হচ্ছে 1/ট্যান থেটা, যেহেতু এটা ট্যানের উল্টা। ঠিক আছে, এগুলো প্রত্যেকে এক একটা কিন্তু সূত্র, আপনারা কিন্তু খাতায় নোট করে লিখে রাখতে পারেন। আচ্ছা, তো এটা কিভাবে আসলো যে অতিভুজ বাই বিপরীত বাহু? আচ্ছা, কসেক মানে কি জানি, আমরা জানি অতিভুজ বাই বিপরীত বাহু। এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে উভয় পক্ষকে অতিভুজ দ্বারা ভাগ করা হয়েছে। দেখেন তো উপরের লবটাকেও অতিভুজ দ্বারা ভাগ করছে, এটাকেও অতিভুজ দ্বারা ভাগ করছে। তাহলে অতিভুজ ভাই অতিভুজ মানে কত, ভাগ করলে 1 আসে। আর বিপরীত বাহু ভাই অতিভুজ আমরা জানি হচ্ছে সাইন থেটা, আমরা একটু আগে দেখে আসছি। এই যে বিপরীত বাহু অতিভুজ মানে কি লেখা যায়, সাইন থেটা, এই জন্য ওরা নিচে এটার বদলে সাইন থেটা লিখছে। এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু করা হয়েছে। তো ট্যান থেটার আরেকটা সূত্র আপনারা মনে রাখবেন, ট্যান থেটা যেমন 1/কট থেটা হয়, তেমনি ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটাও কিন্তু লেখা যায়, এটা একটা নতুন সূত্র। তাহলে এখন আমাকে একটু বুদ্ধি করে বলেন তো আপনারা, আমি জানি যে ট্যান থেটার উল্টা হচ্ছে কট থেটা, তাহলে ট্যান থেটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, এটাকে উল্টাই দিলে কটের মান পাওয়া যাবে না? যেমন আমি যদি এটাকে লিখি যে কস থেটা বাই সাইন থিটা, এটা কি লেখা পসিবল? অবশ্যই পসিবল। কেন? কারণ ট্যান থেটার সূত্র যদি সাইন বাই কস হয়, আমরা জানি এটাকে উল্টায় দিলেই আমি কিন্তু কটের মান পাই, এই জন্য এটার সূত্র নতুন লেখা যায় হচ্ছে কস থেটা বাই সাইন থিটা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে বলছে কি বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান। আচ্ছা, এই যে সাইন থেটার আমরা বলতেছি যে সাইন থেটার কিন্তু এরকম 30 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, এদের প্রত্যেকের মানগুলা কিভাবে আসছে, তো এখানে কিন্তু মূলত এটা আলোচনা করা হয়েছে। যেমন এখানে যদি আমরা একটা দেখি যে 45 ডিগ্রি যদি আমি নেই, 45 ডিগ্রি কোণের সাপেক্ষে আমি সাইন কস ট্যান এগুলো বের করবো, থেটার জায়গায় এখন 45 ডিগ্রি ইউজ করব, দেখবো যে তাদের মানটা কেমন আসে। তো ধরো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার বি হচ্ছে সমকোণ, এবং এ ইকুয়াল টু 45 ডিগ্রি, যে এই থেটাটা ওরা কত ধরছে, থেটা ইকুয়াল টু 45 ডিগ্রি ধরে নিল সাপোজ। তো এখন সুতরাং একটা জিনিস বলেন তো আমাকে, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? এই কোণটা অবশ্যই 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি হবে বলেন তো? কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, মাইনাস আমরা দুইটা কোণের জানি তাই না, 90 + 45, তাহলে 90 + 45, আপনি ক্যালকুলেশন করে দেখবেন আপনার হচ্ছে এই কোণটা 45ই কিন্তু আসে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা জানি যে এই কোণটাও 45 আসছে, আবার এই কোণটাও 45 আসছে, তাহলে আমরা একটা উপপাদ্য জানি যে বিপরীত কোণ দ্বয়ের বিপরীত বাহুগুলো সমান, তাই না? যে ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান হয়। যেমন হচ্ছে এই কোণের অপোজিট বাহুকে বিসি, আবার এই সি কোণের অপোজিট বাহুকে এবি, তাহলে বিসি আর এবি কিন্তু পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, যেহেতু তাদের কোণ দ্বয় পরস্পর সমান। এবং ওরা কি ধরে নিছে, এই দুটা বাহুকে এ ধরে নিছে, এই যে এসি কেও এ ধরে নিছে,
বিসি কেও এ ধরে নিছি। ঠিক আছে। তো এখন আমরা জানি সমকোণী ত্রিভুজে একটা পিথাগোরাস উপপাদ্য দিব, আমরা জানি পিথাগোরাস উপপাদ্য কি বলে, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাই না? এখানে অতিভুজ হচ্ছে এসি, এই জন্য এসি স্কয়ার, আর বাকি দুই বাহুর যোগফলের সমান। এখন এ বি আর বিসির মান আপনি কত ধরছেন? এ ধরে রাখছেন না? তাহলে এখানেও এ বসায় দেন, আর বাইরে তো একটা স্কয়ার ছিল, এই জন্য স্কয়ার প্লাস আবার এ স্কয়ার, তাহলে কয়টা স্কয়ার এখানে? দুইটা স্কয়ার। তাহলে এস ইকুয়াল টু আমরা কি বলতে পারি? রুট টু এ। ঠিক আছে। কেন রুট টু এ হইলো? কারণ আমরা এসি স্কোয়ার ইকুয়াল টু যদি টু এ স্কোয়ার হয়, আচ্ছা আমি এখানে একটু লিখে দেখাই, এসি স্কোয়ার ইকুয়াল টু টু এ স্কোয়ার যদি হয়, তাহলে আমার তো বর্গের দরকার নেই, তাই না? তা আমি যদি বর্গকে ওপাশে পাঠাই দেই, সেটা সবসময় কি হয়ে যায়? রুট হয়ে যায়। ঠিক আছে। তাহলে মানে পুরোটা রুট টু এ স্কোয়ার। এখন একটু জিনিস খেয়াল করেন, টু এর উপর রুট চলে গেছে আলাদা, আবার আমি যদি এ স্কোয়ার উপর আলাদাভাবে রুট দেই, মানে দুজনকে ভাঙাই দিলাম। ঠিক আছে, গুণাকার যেহেতু আছে, রুটটা টু এর মাথার উপরে দিলাম, রুটটা এ স্কোয়ার মাথার উপরে দিলাম। রুট টু তো আর কিছু করা যায় না, রুট টুকে রুট টুর মতো রেখে দিলাম, কিন্তু এই যে স্কোয়ার আর রুট এখানে কিন্তু কাটাকাটি যায়, তার মানে থেকে যায় হচ্ছে শুধুমাত্র এ। এই জন্য এখানে রুট টু এ আসছে। ঠিক আছে। তো সেম ভাবে আমরা এখন সাইন 45 ইউজ করতেছি, কস 45 ইউজ করতেছি, দেখতেছি সাইনের সূত্র কি? বিপরীত বাহু বাই অতিভুজ। এখন আমাদের এই চিত্র সাপেক্ষে বিপরীত বাহু কে ছিল? অবশ্যই বিসি, কারণ থেটার অপোজিটে বিসি আছে, এই জন্য বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। এখন বিসির ভ্যালু কত ধরে রাখছি আমরা? এ ধরে রাখছি। এসির ভ্যালু মাত্র পাইছি, বসাইলাম। এখন এই এ আর এই এ কাটা, তাহলে থাকে কি? ওয়ান বাই রুট টু। সেম ভাবে কস 45 যদি ইউজ করি, আমরা সূত্র ইউজ করছি, সূত্র ইউজ করার পর মান বসাইছি, দেখলাম যে আমরা এখানের ক্ষেত্রেও ওয়ান বাই রুট টু পাইছি। তো সেম ভাবে আপনাদের কাজ হচ্ছে যে ওরা একটা করে দিছে, কোসেক 45 বের করছে, টেন 45, সেক 45, কট 45 বের করতে বলছে। এখন এটা কিভাবে বের করছে আমরা জানি, কসেক 45 মানে কি? ওয়ান বাই সাইন 45। আমি বলছিলাম যে কসেক হচ্ছে সাইনের উল্টা, তাহলে এখন সাইন আমি কত পাইছি? ওয়ান বাই রুট টু। যদি পেয়ে থাকি, তার উল্টা কত? তার উল্টা হচ্ছে রুট টু, তাই না? আর হচ্ছে আমি কস 45 কত পাইছিলাম? ওয়ান বাই রুট টু। কসের উল্টাকে সেক, তাহলে সেকও কত আসবে বলেন তো? সেকও কিন্তু রুট টু আসবে। ঠিক আছে। আর ট্যান আর কটের ক্ষেত্রে আমরা কি বের করব, এটা আপনারা একটু বাসায় ক্যালকুলেশন করে দেখবেন, যে আপনারা একটু করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাতে পারেন যে এটার মানটা কত আসছে। ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে সেম ভাবে 45 ডিগ্রির জন্য যেভাবে বের করছে, ওরা কিন্তু 30 ডিগ্রি এবং 64 ডিগ্রি কোণের সাপেক্ষে কিন্তু বের করছে। আচ্ছা আমরা এখানে দেখি কি বলছে, যে চিত্রে এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তার মানে কি? সমবাহু ত্রিভুজের, আমি যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, সমবাহু ত্রিভুজের কিন্তু প্রত্যেকটা বাহু সমান, এটা 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 সবগুলাই কিন্তু সমান, এবং তাদের কোণও কিন্তু সমান। এইটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তো এ থেকে বিসির উপর এডি একটা আমরা লম্ব টানছি, এই যে এ থেকে বিসি এর উপর আমরা একটা লম্ব টানছি, এবং লম্ব টানার কারণে বিডি ইকুয়াল টু সিডি হয়ে গেছে। কেন বিডি ইকুয়াল টু সিডি হয়ে গেছে? কারণ আমরা জানি হচ্ছে আহ, ত্রিভুজের, যদি আমরা লম্ব থেকে যদি একটা বাহু টানি, সেটা হচ্ছে আপনার কি হবে? অবশ্যই নিচের বাহুটাকে দুই ভাগে সমান ভাগে ভাগ করে ফেলবে। যেমন হচ্ছে এই যে বিডি ইকুয়াল টু সিডি, এবং তাদের কোণ দুটাও কিন্তু সমান ভাগে ভাগ হয়ে যাবে। 60 ডিগ্রি থেকে এ পাশে 30 ডিগ্রি, এ পাশেও কিন্তু 30 ডিগ্রি হবে। তো এই জন্য এখানে বলছে যে কোণ দুইটা পরস্পর সমান। তো ধরি এ বি ইকুয়াল টু টু এ, তাহলে ওরা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে টু এ করে ধরে নিচ্ছে। টু এ, টু এ এবং টু এ, এটা ভাগ করার আগে। ঠিক আছে, সবগুলা টু এ। তো এখন আমরা, ওরা বলতেছে যে বিডি ইকুয়াল টু হাফ বিসি লেখা যায় কিনা। এখানে বলতেছে বিডিটা, এই যে বিডিটা পুরাটার অর্ধেক কিনা, তাই না? আমরা তো জানছি যে পুরাটা সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে অবশ্যই বিডিটা হচ্ছে এই বিসি পুরাটার অর্ধেক, তাই না? এই যে হাফ বিসি লেখা যায়। আর বিসি ইকুয়াল টু আমরা কি জানি? বিসি ইকুয়াল টু আমরা ধরছি হচ্ছে টু এ, তাহলে হাফ ইন্টু টু এ, তাহলে এখানে এই টু আর এই টু কাটা, তাহলে থাকে কি? এ থাকে। ঠিক আছে। এখন এডি ইকুয়াল টু, ওরা কি বের করতেছে? এই যে এডিটা বের করতেছে। এখন দেখেন তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে এতটুকু যে ত্রিভুজটা আছে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। ওখান থেকেই কিন্তু এই লাইনটা আসছে। তাহলে এই লাইনটা কিভাবে আসছে আপনারা যদি না বুঝে থাকেন, আমি এখানে করে দিতেছি। যে আমরা এখানে জানি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে যে এবি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। ঠিক আছে। এই দুটো আমরা লিখতে পারি। এখন আমাদের দরকার কার মান? আমরা তো হচ্ছে, আমাদের দরকার হচ্ছে এই সমবাহু ত্রিভুজের এডিটটা দরকার, কারণ আমরা টু এ জানি, এটাও এ জেনে ফেলছি, তাই না? বিডি এ জেনে ফেলছি, আর এবি হচ্ছে টু এ জানি, কিন্তু এডিটা আমরা এখনো জানি না। তাহলে যেহেতু এডিটা জানি না, তাহলে এডিটা রেখে বাকিটা পাঠায় দেন, তাহলে হয়ে যাবে কি? এবি স্কোয়ার মাইনাস
বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার, তাই না? কিন্তু এডি স্কোয়ারের স্কোয়ারটা আমার তো দরকার নেই, তাহলে পরের লাইনে এসে শুধুমাত্র এটা কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। এখন এবির মান বসাই দেন, এবির মান আমরা কি জানি, ওই যে ধরছিলাম সমবাহু ত্রিভুজের সবগুলো 2a, তাহলে 2a তার হোল স্কোয়ার তার মানে কি 4a স্কোয়ার, 2a তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার, দুগুণে 4। আর বিডি কত, বিডি হচ্ছে শুধু এ, আর বাইরে একটা স্কোয়ার ছিল এই জন্য একটা স্কোয়ার আসছে। তাহলে চারটা স্কোয়ার থেকে আমার যদি একটা স্কোয়ার বাদ যায় তাহলে কয়টা থাকে, তিনটা স্কোয়ার থাকে। আর এই রুটটাকে যদি আমি সবার মাঝে ভাগাভাগি করে দিই, যেমন হচ্ছে এই রুটটা 3 এর মধ্যে দিয়ে দিলাম, এই রুটটা এ স্কোয়ারের মধ্যে দিয়ে দিলাম, আর স্কোয়ার আর রুট কি যায়, কাটাকাটি যায়, এই জন্য শুধুমাত্র এখানে এটা অবশিষ্ট আছে। সুতরাং আমরা লিখতে পারি এটার সাপেক্ষে যদি আমি কস বাইর করি, কস বা সাইন বের করি, তাহলে কস থাকে কিভাবে লিখতে পারি, যে সন্নিহিত বাহু বাই এই যে আমরা কস, কজের সূত্র কি, কজের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এটা সন্নিহিত বাহু কি ছিল, কস 30 ডিগ্রি সাপেক্ষে, 30 ডিগ্রি কোথায়, 30 ডিগ্রি এখানে। তাহলে এটার সাপেক্ষে কি হবে, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কোনটা, অবশ্যই এডি, এই যে এডি। আর বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু হচ্ছে ওটা সরি, এখানে তো বিপরীত বাহু লাগবে না, এখানে হচ্ছে অতিভুজ লাগবে, তাই না? সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে আমার এবি, এই জন্য এখানে এবি বসেছে। ঠিক আছে, আর এডির মান বসাই দিয়েছে, এডির মান আমরা মাত্র পাইছি √3a, আর এবির মান ধরে রেখেছিলাম শুধু 2a, তাহলে এখান থেকে এই এ আর এই এ ক্যান্সেল হয়ে গেল √3/2। আর 60 ডিগ্রির জন্য যদি বের করি, সেম ভাবে মান বসে হাফ আমরা পাবো। তো এগুলো হচ্ছে আপনাদের পরীক্ষা আসতেও পারে নাও আসতে পারে, মূলত হচ্ছে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু এই সাইন কস টেনের হচ্ছে এই কোণের মাপগুলো কিন্তু বের করতে পারে। আপনাদের বাসায় যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, দেখবেন সাইন কস আর টেন নামের তিনটা বাটন কিন্তু আছে। তো সাইন বাটনে যখন ক্লিক করবেন দেখবেন যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আপনাকে একটা কোণ চাবে। তো আপনি যদি এখানে 30 লেখেন তাহলে সাইন 30-এর মান কিন্তু ওরা বলে দিবে যে সাইন 30-এর মান কত। ঠিক আছে, তো এটা আমাদের মুখস্থ না করলেও চলবে যদি হাতের কাছে আপনাদের ক্যালকুলেটরটা থাকে। তো এবার সেম ভাবে থিটা কোণের সাপেক্ষে ওরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি সবগুলো আলাদা আলাদা ভাবে বের করছে। ঠিক আছে, এটা আপনারা একবার বাসা করে দেখতে পারেন সেম ভাবে, যে এখানে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, কস 0 ডিগ্রির মান 0। তো এখানে আমি জাস্ট একটা শর্টকাটে বলে দিই এখানে কি করছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ নিছে এবং ওরা বলতেছে যে আমি যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের এই যে লম্ব বাহুটাকে মানে বিপরীত বাহুটাকে ছোট করতে থাকি, ঠিক আছে, এই যে এখানে আমি পড়াটা পড়ে দিতেছি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটার এ কোণের মান যদি ক্রমশ ছোট হতে থাকে, এ কোণ কোনটা, এটা, তাহলে এ কোণের মানটা যদি ছোট হইতে থাকে তাহলে দেখেন তো এটা একটু, এটা প্রাথমিক অবস্থায় আছে এখানে, তাহলে এখান থেকে একটু নিচে নেমে গেল, কোণটা ছোট হয়ে গেল, ছোট হয়ে গেলে তোমার কি হইলো, ভিতরে ঢুকে গেল, আরো ছোট হলে আরো নিচে নেমে আসলো, আরো ছোট হলো আরো নিচে। তো একসময় দেখা যাবে যে এই এসি বাহুটা এবি বাহুর উপর সমাপাতিত হবে। ঠিক আছে, সমাপাতিত হওয়ার মানে কি, এখানে কোনো কোণই নাই যেটা হচ্ছে 0 ডিগ্রির কাছাকাছি। তো 0 ডিগ্রির কাছাকাছি যদি হয় তাহলে আমরা সাইন আর কসের ভ্যালু কত পাবো, সাইনের ভ্যালু পাবো 0, কসের পাবো হচ্ছে 1। ঠিক আছে, আপনারা পড়লেই এটা বুঝতে পারেন। যদি কোনো বুঝতে সমস্যা আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি কিন্তু কমেন্টে বুঝে দেওয়ার চেষ্টা করবো। এটা একদম ইজি জিনিস, আশা করি আপনারা পারবেন। ঠিক আছে, মানে অত একটা ইম্পর্টেন্ট না দেখে আমি হচ্ছে আপাতত এটা একটু আপনাদেরকে স্কিপ করতেছি, নিজেরা একটু পড়ে নেবেন। তারপর আসে 90 ডিগ্রি সাপেক্ষে, এটাও সেম জিনিস। 90 ডিগ্রির জন্য হচ্ছে আমরা সাইন কস টেন এগুলো বের করব। তো বের করার জন্য এখন ওরা বলতেছে যে, এবার ওরা বলতেছে যে এই কোণের মানটা আগে হচ্ছে আমরা কমাইছিলাম, এবার যদি এই কোণের মানটা বাড়াই তাহলে কি হবে। যদি এই কোণের মানটা বাড়ে, একটা জিনিস খেয়াল করেন যে এই কোণের ডিগ্রি মান যখন বেড়ে যাবে এই বাহুটা কি হয়ে যাবে, আর একটু উপরে চলে আসবে, তাই না? যে এই যে এই কোণ, এই বাহুটা ছোট হইতে থাকবে, আরো ছোট হইতে থাকবে, আরো ছোট হইতে থাকবে, এবং বাহুটা অনেকটা অ্যানিমেশনের মতো দেখেন যে এই বাহুটা কিন্তু 90 ডিগ্রি বরাবর চলে আসছে, মানে 90 ডিগ্রি যেহেতু এখানে, তাহলে ও চাবে কি এটা সোজা হয়ে যাতে এটার উপর সমাপতিত হয়। তো দেখা গেল সোজা হইতে 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 এই বাহুর উপর সমাপতিত হয়ে গেছে, তাহলে হয়ে গেছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয়, কস 90-এর মান 0, সাইন 90-এর মান 1। ভিতরে আপনারা পড়লেই ক্যালকুলেশনটা বুঝতে পারবেন যে সাইনের সূত্র ইউজ করছে ওরা, আর কিছুই কিন্তু করে নাই। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে 1 কিভাবে পাইছে আপনারা, তো কনফিউশন লাগতে পারে যে এখানে কিন্তু বিপরীত বাহু ও বিসি, অতিভুজও কিন্তু কি হয়ে যাবে, বিসি হয়ে যাবে, এই জন্য বিসি বাই বিসি কাটাকাটি করলে কি হয়, 1 হয়। ঠিক আছে, ওই সাপেক্ষে। তো এতক্ষণ যে কোন কোণ নিয়ে কথাবার্তা বললো, সবগুলা কোণের টেবিলটা হচ্ছে এটা। তা আমরা যদি এই টেবিলটা মনে রাখি, ভিতরের এসব জিনিস না জানলেও কিন্তু আমাদের চলবে, যে আমরা কিন্তু জানতে পারি টেবিল থেকে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30-এর মান হাফ, সাইন 45-এর মান 1/√2, এরকম ভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি। অথবা আমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করেও কিন্তু এই মানগুলা ব্যবহার করতে পারি। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে এই 5টা কোণই কিন্তু এই চ্যাপ্টারে বারবার ব্যবহৃত হবে। ঠিক আছে, তো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন অথবা ক্যালকুলেটর সাথে নিয়ে ব্যবহার করবেন।
তো এরপর আমরা একটু দেখি কি বলছে যে একটা অঙ্ক দেওয়া আছে, সমস্যা দেওয়া আছে সমকোণী ত্রিভুজের। আমরা একটু দেখি, আমরা আগে উত্তরটা দেখবো না, আমরা আগে প্রশ্নটা দেখি। একটা সমকোণী ত্রিভুজ আছে এবং ওই সমকোণী ত্রিভুজ ওরা নাম দিছে এবিসি। ভালো কথা, আমরা একটা এবিসি নামের ত্রিভুজ নিলাম। তো এ কোণটা বলতেছে 30 ডিগ্রি, বি কোণটা বলতেছে 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে বি কোণ বরাবর 90 ডিগ্রি নিব এবং এ কোণ বরাবর 30 ডিগ্রি নিব। এবং এবি বাহুর দৈর্ঘ্য ওরা বলতেছে 7। এই যে এবি বাহু, এটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। এখন বলতেছে বিসি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর। আমার দুইটা বাহু বের করতে বলছে, এটা আর হচ্ছে এটা আলাদা আলাদা ভাবে। এখন আমাকে একটু বলেন, আপনারা নিজেরাই বলেন যে একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি, তো আমরা ওই বাহুটাকে ব্যবহার করে, আমরা তো জানি যে অনুপাত হইলে সবসময় দুইটা বাহুর দরকার হয়। তো আমি সাইন কস টেন, মানে এই যে এই ছয়টার মধ্যে কোনটা নিলে বিসি বাহুর দৈর্ঘ্য পাইতে পারি বলেন তো। থেটা যদি এটা হয়, এখন আমাদের থেটা কত, এটা। তো আমাদের কি দেওয়া আছে, থেটা কোণের অপোজিটে সবসময় কে থাকে, বিপরীত বাহু। তাহলে আমাদের বিপরীত বাহুটা বের করতে হবে। আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে সন্নিহিত বাহু, আর এটা হয়ে যাবে অতিভুজ। তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক কার আছে, চলেন খুঁজি। বিপরীত বাহু আর হচ্ছে সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক কার আছে, আমরা একটু আগে যাই। দেখেন তো, এই যে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু সম্পর্ক কার, টেন থেটা, তাই না? তাহলে আমরা টেন থেটার সূত্রটা ইউজ করতে পারি এখানে এই অঙ্কের জন্য। তাহলে দেখেন আমরা কি করছি এখানে, এই যে tan 30 ডিগ্রি ওরা ইউজ করছে। কেন ইউজ করছে, কারণ আমার তো বিসি লাগবে, তো বিসি তো হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। তো বিপরীত বাহু বাই কি, সন্নিহিত বাহু, তাহলে বিসি বাই 7। তো এখান থেকে আমরা tan 30 মান কত, tan 30 মান আপনার ক্যালকুলেটার দেখবেন যে 1/√3। আর বিসি বিসির জায়গায় ছিল, 7 7 এর জায়গায় রয়ে গেছে। এখন যদি আমরা আর গুণন করে এই সেভেনটাকে পাশে পাঠা দিই, ভাগাকারে ছিল, ওপাশে পাঠালে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে বিসি ইকাল টু কি লেখা যায়, 7/√3। এটা আপনার ক্যালকুলেটার দেখবেন 4.04 আসে। শেষ, আমাদের বিসি বের করা শেষ। এখন আমাদের দরকার কি, আমাদের অতিভুজ বের করা লাগবে, তাই না? অতিভুজ বের আছে, আর হচ্ছে আমাদের কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। এখন আমাকে বলেন অতিভুজ আর ভূমির সম্পর্ক কার, আমরা একটু খুঁজি আবার আগের মতো, যে অতিভুজ আর ভূমি কার কার কাছে আছে, কোন সূত্রের কাছে আছে। এই যে দেখেন, অতিভুজ আর ভূমি, ভূমি মানে বলতেছি আমি এখানে সন্নিহিত বাহু, ঠিক আছে? তাহলে সন্নিহিত বাই অতিভুজ হচ্ছে কসের সূত্র। তাহলে আমরা যদি কসের সূত্রটা দেই, তাইলে কিন্তু আমাদের ওই ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি কি করছে ওরা, যে cos 30, তাই না, যেহেতু আমাদের থেটা এটা, এই জন্য 30 মান cos 30 ইকুয়াল টু কি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু আমার কত, 7, আর অতিভুজ হচ্ছে এসি। আমার এসির ভ্যালুটা জানা দরকার, এবং cos 30 ভ্যালু হচ্ছে √3/2। উপরে 7 ছিল, নিচে এসি ছিল, সেম ভাবে এসিটাকে আপনারা যদি উল্টায় দেন, মানে দুইটা রাশিকে যদি উল্টায় দেন, তাহলে ক্যালকুলেশন করে দেখবেন যে 14/√3 কিন্তু আসে। ঠিক আছে, এবং 8.0 এটা কিন্তু আমরা পেতে পারি। তো এভাবেই কিন্তু মূলত এই ত্রিকোণমিতিক সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। যে আমরা যদি আমাদের প্রশ্নে যদি একটা কোণ দেওয়া থাকে এবং একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আমরা কিন্তু চাইলেই বাকি দুটো ইজিলি বের করে ফেলতে পারবো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি কি অন্য কোনো ভাবে বের করতে পারি? আচ্ছা, যখন আমরা ট্যান থিটা ইউজ করে এটা পেয়ে গেছিলাম না, বলেন তো, এই যে ট্যান থিটা ইউজ করে আমরা এটা পেয়ে গেছি আর এটা পেয়ে গেছি, তাহলে বলেন তো আমরা পিথাগোরাস ইউজ করেও কিন্তু এসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারতাম। আপনাদের মধ্যে কেউ যদি মন চায় না আমি কস দিয়ে করব না, আমি পিথাগোরাস দিয়ে করবো, তাও কিন্তু হবে, একই অ্যান্সারই আসবে। তখন কি হবে, তখন হচ্ছে লিখতে হবে এসি স্কোয়ার ইকুয়াল টু, এই যে এবি স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার, আমি একটু ডাইরেক্ট লিখতেছি, 7 স্কোয়ার প্লাস কি আসছিল আমাদের, এই যে বিসি কত আসছিল, 4.04 স্কোয়ার, আর পরের লাইনে এটাকে কি করে দিতে হবে, তাকে রুট করে দিতে হবে, তাই না? যে পুরাটাকে আমরা, এই যে এটাকে ডট দিলাম আমি, পুরাটাকে রুট করেও কিন্তু আপনি দেখবেন যে 8.08 সেন্টিমিটারই আসবে। আপনারা বাসা করে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন আপনাদের অ্যান্সারটা পিথাগোরাস দিয়ে করলে সেম আসে কিনা। ঠিক আছে, তো এখানে আমরা একটু দেখি কি বলছে, যে বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় ক্যালকুলেটরের ব্যবহার। ঠিক আছে, যে সমকোণী ত্রিভুজের নিয়ম ব্যবহার করে তোমরা কিছু নির্দিষ্ট কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছো। যে কোনো কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক কোণের অনুপাত নির্ণয় করা কিন্তু কঠিন, একটু প্রথম দিকে আমাদের কঠিন মনে হইতে পারে। সৌভাগ্যক্রমে আমাদের কাছে কিন্তু বর্তমানে বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা সাইন্টিফিক ক্যালকুলেটর থাকায়, বা কম্পিউটার বা অন্যান্য ডিভাইস আছে, যার মাধ্যমে কিন্তু আমরা সহজেই কিন্তু কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে ফেলতে পারি। এই যে আমি যেটা বলছিলাম, যে আমি চাইলেই sin 30 ক্যালকুলেটর দিয়ে দিতে পারি, sin 60 দিতে পারি। ঠিক আছে, তেমনি ভাবে cos 10 এগুলো কিন্তু দিতে পারি। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, ক্যালকুলেটর তো আমি কোথাও কট, তারপর হচ্ছে সেক, কসেক এই বাটন গুলা দেখতেছি না, তাহলে আমি কিভাবে বের করবো ক্যালকুলেটরের মাধ্যমে? আপনি যে বললেন সবগুলাই ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায়, তাহলে আমি এগুলা কিভাবে বের করবো? একদম সিম্পল। ক্যালকুলেটরে আপনারা আগে প্রথমে ধরেন আপনাকে চাইছে হচ্ছে কস
কজ না, আচ্ছা আমরা একটু দেখি sec 30 চাইছি, ঠিক আছে। সাপোজ আমার হচ্ছে sec 30 মান কত, আমি ক্যালকুলেটর বের করতে চাই। এখন ক্যালকুলেটর তো তোমার সেক বাটন নামের কোনো বাটন নাই, তাহলে আমি কি করব, আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে cos 30 বের করব। ক্যালকুলেটর অবশ্যই কজ আছে, তো cos 30 বের করার পরে মানটাকে জাস্ট আমি উল্টাই দিব, ঠিক আছে, ওয়ান দ্বারা ভাগ করে দিব। যেমন হচ্ছে cos 30 মান কত, আপনার ক্যালকুলেটর যদি করে দেখেন cos 30 মান হচ্ছে √3/2। cos 30 মান হচ্ছে ক্যালকুলেটর আপনারা যদি করে দেখেন দেখবেন যে √3/2। তাহলে sec 30 কত হবে, অবশ্যই 2/√3, যেহেতু উল্টা, তাই না? তো ক্যালকুলেটর কিন্তু আপনার চাইলেই কিন্তু বের করতে পারেন, যে মানটা আসবে তাকে জাস্ট উল্টাই দিলেই কিন্তু ওটা বের হয়ে যাবে। তো এখানে এই কথাটা বলা হয়েছে, আমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু বিভিন্ন অনুপাতগুলা বের করতে পারি। তো আজকে আপনাদের পড়া এতটুকু পর্যন্তই। যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো অঙ্কে যে কোনো লাইন হোক, যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে ফ্রিলি কমেন্ট করতে পারেন, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। যে কোনো লাইনে সমস্যা হোক আপনি লাইনটা বলে আমাকে কোশ্চেন করবেন, আমি হচ্ছে সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর যদি আপনারা না বুঝেন আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট নক দিতে পারেন। আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিংক দিয়ে রাখছি, আপনারা চাইলে জয়েন হয়ে আমাকে সরাসরি কোশ্চেন আস্ক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখা হবে আগামী ক্লাসে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।